দুর্বল বামপন্থার, যখন সজল ঘোষ চিৎকার করে বলছে যে তোমাকে কি শরণার্থী হতে বলল মা, কাকে বলছে? দীপশিতা ধরকে। তাই এই প্রশ্নে আমি সজল ঘোষকে বিনয়ের সঙ্গে বলবো, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, আশা করি কেস দেবেন না, যে এই প্রশ্নটা তো সবার আগে সাভারকারকে করা উচিত। সজল ঘোষ বলছেন যে তিনি নাকি প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। দুটো জুট মিল খুলে গেছে, খুব ভালো, কনগ্রাচুলেট করছি। সজলবাবুকে আমার ভালো লেগেছিল, ওই তৃণমূলের পার্টি অফিস খুলে দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্নও রাখছি, এই যে নতুন জুট মিলগুলো খুললো সেখানে ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের কী রয়েছে? অর্থাৎ শুধুমাত্র আপনি একটা জুট মিল খুলে দিলেন, সেটা ভালো জিনিস, কিন্তু সেখানে শ্রমিকদের ওয়ার্কিং কন্ডিশন বা অধিকারের বিষয়টি কি থাকবে না? ফলে এই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, উন্নয়নে মানুষ কীভাবে অংশগ্রহণ করবেন। আর সজলবাবু যখন নতুন গাড়ি কেনেন, নিশ্চয়ই সেই গাড়িটার সমস্ত বিষয় দেখে কেনেন। গাড়িটার এসি যদি খুব খারাপ হয়ে যায় তাহলে নিশ্চয়ই সজলবাবু সেই গাড়িটা নেবেন না। তেমনই উন্নয়নে যে মানুষগুলোর উপর দিয়ে দাঁড়িয়ে এই উন্নয়নটা হবে, সেই উন্নয়নে মানুষের ভূমিকা কী থাকবে, এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকবে না? কিন্তু গোটা ডিবেটে এই প্রশ্নটা প্রায় অনালোচিত রয়ে গেল। এবং তারপরেই সজল ঘোষ বলছেন যে হোচিমিন সরণির নাম বাদ যাবে, লেনিন সরণির নাম বাদ যাবে। মানে ভেবে দেখতে হবে, তাদের শুধু ইয়েতে আটকে থাকবে না, ওই কী বলবো, সরোবর্তীতে আটকে থাকবে না, নিশ্চয়ই হোচিমিন লেনিনের নাম বাদ দিতেই পারেন। ব্রুট মেজরিটি থাকলে পৃথিবীকে যে কোনোভাবে মানে পরিবর্তন করে দেওয়া যায়, কিন্তু হোচিমিন লেনিনের নাম যদি বাদ দিতে হয় তাহলে রবীন্দ্রনাথকেও রাখা যাবে কি? কেন রবীন্দ্রনাথ নিজে তো বলেছিলেন যে রাশিয়ায় দাঁড়িয়ে তিনি মানব জীবনের একটা তীর্থস্থান দেখছেন। হোচিমিন লেনিনের নাম যদি বাদ দিতে হয় তাহলে বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি তো লেনিনের সবচেয়ে একজন অনুরাগী ছিলেন। তাহলে এই লোকগুলো কি ভুল পথে ছিলেন? তাহলে সেই বিষয়েও যদি সজল ঘোষ একটু আলোচনা করেন, আলোকপাত করেন যে ভূপেন্দ্রনাথ দত্তকে আজকে আমাদের প্রয়োজন নেই। এমনিতেই বিজেপির তত্ত্বে ভূপেন্দ্রনাথ কত আছে আমি জানি না, যে ভূপেন্দ্রনাথ দত্তকে আমাদের আগে প্রয়োজন নেই, কেননা ভূপেন্দ্রনাথ দত্ত লেনিনপন্থী ছিলেন। তাহলে লেনিনকে যদি বাদ দেওয়া হয়, লেনিনের নামের থেকে রাস্তা যদি পরিবর্তন করতে হয়, তাহলে ভূপেন্দ্রনাথ দত্তের নাম বাদ দিতে হবে, ভগৎ সিংয়ের নাম বাদ দিতে হবে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ভাবুন ছেলেটা কীরকম বলছে, 23 বছরের ছেলে, যে বিরক্ত করো না, একটা বিপ্লবী আর একটা বিপ্লবীর সঙ্গে কথা বলছে, তাহলে এদের নামও বাদ দিতে হবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে ওনার যে প্রশ্ন, যেটা নিয়েও বামপন্থীরা কোনো কথা বললো না, আসলে দুর্বল বামপন্থার একটা ভালো দিক আছে, সে কিন্তু সব কিছুর মধ্যে একটা ভিনিগারের মতো অ্যাডজাস্ট হয়ে যায়। এই শতরূপ, দীপশিতা, এরা কিন্তু ভিনিগারের মতো সব কিছুর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়, নিজেদের ব্যাপারটা তুলে ধরতে পারে না। তা এই জায়গায় একটা মজার বিষয় আছে এই দুর্বল বামপন্থার, যখন সজল ঘোষ চিৎকার করে বলছে যে তোমাকে কি শরণার্থী হতে বলল মা, কাকে বলছে? দীপশিতা ধরকে। তাই এই প্রশ্নে আমি সজল ঘোষকে বিনয়ের সঙ্গে বলবো, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, আশা করি কেস দেবেন না, যে এই প্রশ্নটা তো সবার আগে সাভারকারকে করা উচিত। দীপশিতা ধর এই প্রশ্নের উত্তর কী করে দেবেন? দীপশিতা ধর তো শরণার্থী হননি। তাহলে শরণার্থী হওয়ার রাজনীতি শুরু হয়েছিল 1940-এর দশকে, যে সময় মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের কনসেপ্ট এনেছিল, এবং তার আগে সাভারকার দ্বিজাতি তত্ত্বের কনসেপ্ট এনেছিল, এবং মুসলিম লীগের আইডিয়াকে সাভারকার হিন্দুত্বের প্রোটেক্টর তিনি সমর্থন করে দিয়েছিলেন। তাহলে দীপশিতা ধর কেন এই প্রশ্নের জবাব দেবে? তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। তাহলে সেই তার বেলার সামনে সজল ঘোষ দাঁড়াবেন না? তিনি তার নেতাদের প্রশ্ন করবেন না সাভারকার যে কেন এই ব্যাপারটায় দেশভাগ ঘটলো? সুতরাং ভিকটিমকেই এখানে বলা হচ্ছে যে তুমি কেন ব্যাপারটা হলে, অর্থাৎ তুমি কেন মার খেলে, তোমার গলা কেন কাটা হলো। ভিকটিমকে কেউ প্রশ্ন করে যে তোমার গলা কেন কাটা হলো, তুমি কেন মার খেলে। ফলে গোটা ডিবেটটার ভেতর দিয়ে আমরা দেখলাম এটা বিজেপির সাফল্য, যে তাদের মতো করে একটা এজেন্ডাকে তারা তুলে ধরলেন, এবং সেই এজেন্ডার উত্তরে যে তীব্র লড়াইটা দরকার ছিল সেই লড়াইটা অনুপস্থিত থাকলো। অর্থাৎ একদম পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল, যে বিজেপি গোল দিল ফাঁকা মাঠে, কিন্তু তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর লড়াইটার দরকার ছিল সেই লড়াইটা থাকলো না। তার সঙ্গে সঙ্গে সন্ময়বাবু মিস হয়ে যাচ্ছিল। সন্ময়বাবু বলছেন, হিসেব দিয়েছেন 17,760 দিন কংগ্রেস এবং সিপিএমের, তৃণমূল কংগ্রেস সিপিএমের 34 বছর এবং তৃণমূলের 15 বছর মিলে 17,760 দিনের সঙ্গে কি ভয়ঙ্করভাবে তুলনা চলে 60 দিনের? আপাত দৃষ্টিতে ঠিক কথা, কিন্তু ইতিহাস এভাবে দেখা হয় না। ইতিহাসে কত বছর জালিয়ানওয়ালাবাগের যে গণহত্যার নায়ক,
সে কাজ করেছিল সেটা ইতিহাস ওইভাবে মনে রাখে না। যিনি 100 বছর ধরে জেনারেল ডায়ার আমাদের এখানে এসে রাজত্ব করেছেন কি না, উনি 100 বছর পুলিশের চিফ সেক্রেটারি ছিলেন না 15 বছর পুলিশের চিফ সেক্রেটারি ছিলেন বা অন্য কোনো পদে ছিলেন সেটা বড় কথা নয়। ইতিহাস দেখে তোমার ওয়ার্কটা কি। 5 মিনিটেও যদি তুমি জালিয়ানওয়ালাবাগ তৈরি করো, ইতিহাস তোমায় কিন্তু ছাড়ে না। তাহলে এটা কি জায়গায় হচ্ছে? আজ নতুন সরকার আসার পরে গরিব প্রান্তিক মানুষের জীবনগুলোর ওপর একের পর এক আক্রমণ নেমে আসছে। জিনিসপত্রের দাম হই হই করে বেড়ে যাচ্ছে, হকার উচ্ছেদ হচ্ছে, গরু ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছেন, বন্ধ কলকারখানা শ্রমিকদের নিয়ে কয়েকটা জায়গায় কলকারখানা খুললে খুব ভালো, কিন্তু বন্ধ কলকারখানা শ্রমিক নিয়ে মানে সরকারের কোনো নীতি আমরা বুঝতে পারছি না। আমরা এখনও বুঝতে পারছি না 30 লক্ষ মানুষের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে। কেউ দেখবেন তারা এসআইআরের ফলে আক্রান্ত। তাহলে এতগুলো ইস্যু, একটা গোটা দেশের থেকে বেশি মানুষ এই মুহূর্তে তারা দেশ পাচ্ছেন না, তাহলে সেগুলো নিয়ে আলোচনা হবে না? তাহলে কদিনকে সরকারে রইল সেটাকে কথা, নাই কে কী কাজ করলো সেটা কথা। শেরশাহকে এখনও ইতিহাস মনে রাখে কেন? 5 বছর শেরশাহ ছিলেন, যা কাজ করেছেন সে কাজকে ইতিহাস আরও 100 বছর মনে রাখবে। তার মানে সরকারে থাকা বা কাজকর্মের বিষয়টা ওই সংখ্যা তত্ত্বের উপর চলে না।